কতজন এসছে? আগে দেখো বোর্ডটা কতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এবার একটু বলো দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে, এটা কি রিপিট করো, মানে রিপ্লাই করো। দেখা যাচ্ছে। পরিষ্কার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, সবাই এসছে মোটামুটি? না, সবাই আসেনি এখনো। আচ্ছা, একটু দেখো, আমি যদি এটাকে এইভাবে রাখি তাহলে তোমরা দেখতে পাবে ঠিকঠাক। বোর্ডটা দেখা যাচ্ছে এভাবে রাখলে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এসেছে সবাই মোটামুটি? শুরু করব? হ্যাঁ স্যার, করুন। স্টার্ট করছি তাহলে। আচ্ছা, আজকে তোমাদের ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপির প্রিন্সিপালটা বোঝাবো, ওয়ার্কিং প্রিন্সিপাল, যে কিভাবে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ কাজ করে সেটা বোঝাবো। ঠিক আছে? শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ তো যেটা বলছি? সবাই অডিবল? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবার শোনো তাহলে। দেখো, আমরা যখন ল্যাবে যে মাইক্রোস্কোপ নিয়ে কাজ করি, যে মাইক্রোস্কোপে তোমরা ল্যাবে এতদিন প্র্যাকটিক্যাল করে, সেই মাইক্রোস্কোপে যে প্রিন্সিপালটা ইউজ করা হয় সেটা কি? সেটা হচ্ছে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপি। ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপিতে আমরা কি করি তোমরা দেখেছো, আমরা তলায় একটা লাইট সেট করা থাকে, লাইটটার ইন্টেন্সিটিটা আমরা ইচ্ছে মতো ইনক্রিজ করতে পারি। আর সেই সঙ্গে আমরা কি করি, যে স্লাইডের ওপর আমরা যে স্পেসিমেনটা নিই, স্পেসিমেনটাকে আমরা কি করি, স্পেসিমেনটাকে আমরা স্ক্যান করে নিই, তাই তো? তাহলে স্পেসিমেনটা আমরা স্ক্যান করি কেন? স্পেসিমেনটা আমরা স্ক্যান করি কেন বলো? যাতে আমরা প্রমিনেন্ট ভাবে দেখতে পারি স্পেসিমেনটাকে। হ্যাঁ স্যার, প্রমিনেন্স বাড়ানোর জন্য ইমেজটাকে স্ক্যান করি, যে যাতে ওটা লাইট অ্যাবজর্ব করে বেশি। লাইট ওটা যদি আমরা ট্রান্সপারেন্ট রেখে দিই তাহলে ওটা লাইট অ্যাবজর্ব করবে না। স্টেন করা থাকলে স্পেসিমেনটা অনেক বেশি লাইট অ্যাবজর্ব করবে, ফলে ওটার কন্ট্রাস্ট বেড়ে যাবে। তার ফলে যখন আমরা ওটাকে আইপিস অবজেক্টিভ লেন্স দিয়ে দেখবো তখন ওটা অনেক বেশি ভিজিবল হবে। বোঝা গেল? কিন্তু কথা হচ্ছে যে যখন আমি লিভিং সেল স্টাডি করছি তখন আমার স্টেন করাতে একটা প্রবলেম আছে। কারণ লিভিং সেল যদি আমি স্টাডি করতে চাই তখন লিভিং সেলগুলোকে আমি যদি স্টেন করি, স্টেনের মধ্যে নানান রকম টক্সিক মেটেরিয়াল থাকে, তার ফলে সেলগুলো মরে যাবে। ম্যাক্সিমাম সেল আমি যদি লিভিং সেলকে স্টেন করে স্টাডি করতে যাই তাহলে সেগুলো মরে যাবে। তাহলে আমাকে লিভিং সেল স্টাডি করার জন্য অন্য একটা উপায় বের করতে হবে। ঠিক আছে? সেইখান থেকেই মেনলি ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপির অরিজিন, যে আমি লিভিং সেল স্টাডি করব উইদাউট স্টেনিং, বাট আমি তাদেরকে ক্লিয়ারলি ভিজিবলও করতে চাই। সেটা কিভাবে করা সম্ভব? একমাত্র কন্ট্রাস্ট ইনক্রিজ করে। এবার ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপির প্রিন্সিপাল বোঝানোর আগে দু একটা ছোট ছোট জিনিস বোঝানো দরকার। প্রথমেই যেটা একদম বেসিক
ফিজিক্সের প্রিন্সিপাল, সেটা হচ্ছে, দেখো আমি বোর্ডে এখন যে জায়গাটা ফোকাস করেছি, যে আমরা জানি যে একটা লাইট কি হিসেবে এক্সিস্ট করে, ওয়েভ ফর্মে, তাই তো? লাইট ওয়েভ ফর্মে এক্সিস্ট করে, অর্থাৎ একটা লাইট রে তখন সেটা এরকম ভাবে একটা ওয়েভের মতো পাস করে, যখন কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে তখন সেটা এয়ার হোক বা তখন সেটা এরকম ওয়েভের মতো পাস করে। এবং দুটো যে পিক ওয়েভ, ধরো এখানে একটা পিক ওয়েভ, এখানে একটা পিক ওয়েভ, এই যে দুটো পিক ওয়েভের মধ্যে যে ডিস্টেন্স, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়েভ লেংথ। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়েভ লেংথ, যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি। ওয়েভ লেংথকে আমরা ল্যামডা দিয়ে এক্সপ্রেস করি। বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছো কি বোঝাচ্ছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, দুটো যে পিক ওয়েভ, এবার ধরো এটা লাইট ওয়েভ একটা আছে, দুটো পিক ওয়েভের মধ্যে এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে ওয়েভ লেংথ। এবার ধরো লাইট রেটা যেটা যাচ্ছে সেটার মাঝখানে, সেটার গতিপথে একটা সলিড অবজেক্ট পড়লো, যার ধরো এয়ার এর মধ্যে দিয়ে লাইটটা যাচ্ছিল। এবার এয়ার এর এখানে একটা সলিড অবজেক্ট পড়লো যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা অপটিক্যাল ডেন্সিটি এয়ার এর তুলনায় অনেক বেশি। ঠিক আছে, তাহলে এয়ার এর মধ্যে দিয়ে যাচ্ছিল, সামনে এমন একটা অবজেক্ট পড়লো যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা অপটিক্যাল ডেন্সিটি এয়ার এর থেকে অনেক বেশি। তার মধ্যে দিয়ে যখন এই ওয়েভটা পাস করলো, লাইট ওয়েভটা পাস করছে, পাস করার সময় কি হচ্ছে, ওর ওয়েভ লেংথে চেঞ্জ হচ্ছে। ওর যে ফেজটা, সেই ফেজের খুব ছোট ছোট চেঞ্জ হচ্ছে, যেটা অলমোস্ট আমাদের হিউম্যান আই ধরতে পারে না। কিন্তু সেটা কি করে, ওর এই যে ওয়েভ লেংথটা দেখো চেঞ্জ হয়ে গেল, ওর ওয়েভ স্ট্রাকচার যেটা, সেটা চেঞ্জ করে দেয়। অর্থাৎ এখানে এই যে ঘটনাটা ঘটলো, এটাকে বলা হয় ফেজ শিফট। এইটা ভালো করে বুঝে নাও। এই যে যখনই লাইট একটা তুলনামূলক সলিড সাবস্ট্যান্স, যার অপটিক্যাল ডেন্সিটি বেশি, তার মধ্যে দিয়ে পাস করছে, তখনই লাইটের এই যে ওয়েভলেংথ, তার চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জ ইন ওয়েভলেংথ ডিউরিং পাসিং থ্রু এ সলিড অবজেক্ট, দিস ইজ কল্ড ফেজ শিফট। ঠিক আছে, এবার এই ফেজ শিফটের যে আউটপুট, আমরা ওয়েভলেংথের চেঞ্জটা বুঝতে পারি না, কিন্তু এতে কি হয়, লাইটের ইন্টেন্সিটি চেঞ্জ হয়, লাইটের ভেলোসিটিটা চেঞ্জ হয়, লাইটের ইন্টেন্সিটি চেঞ্জ হয়। তা সেটাকে কনভার্ট করে ইমেজের যে কন্ট্রাস্ট, একটা মাইক্রোস্কোপে যে ফাইনাল ইমেজের যে কন্ট্রাস্ট, সেখানে রিফ্লেক্ট করা সম্ভব। অর্থাৎ লাইটের ওয়েভলেংথের এই যে চেঞ্জ বা তোমার সেটা যত ডিক্রিজ করছে, ভেলোসিটিটা যত ডিক্রিজ করছে, সেখানে কন্ট্রাস্টটা সেখানে সেই হারে ইনক্রিজ করবে। ফলে এটাকে আমরা ইমেজে রিফ্লেক্ট করতে পারি। অ্যাকচুয়াল ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ এই কাজটাই করে। হ্যাঁ বলো বলো বলো। বলছি কন্ট্রাস্টটা আপনি বললেন না যে কন্ট্রাস্ট ইনক্রিজ করবে, তা ওটা আমরা বুঝবো কিভাবে, মানে কি রকম ভাবে বোঝা যাবে সেটা ইনক্রিজ করলেই বা ডিক্রিজ করলেই? সেটা হচ্ছে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের আলটিমেট প্রোডাক্ট। সেটা ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝানোর সময় বুঝতে পারবে। এখন এইটুকু বুঝে নাও যে যখনই লাইট একটা সলিড অবজেক্টের মধ্যে দিয়ে পাস করছে, তার ওয়েভলেংথে চেঞ্জ হচ্ছে, ফেজ শিফট হচ্ছে। এই যে ফেজ শিফটটা, এটা এই লাইটটা কি করবে, এই লাইটটা ধরো এর মধ্যে দিয়ে যে পাস করছে, এটা তো একটা সময় গিয়ে যখন একটা পর্দার উপর পড়বে, তখন কি করবে, এর ইমেজ ফর্ম করবে, তাই তো? তখন সেই ইমেজের কন্ট্রাস্টটা এখানে ওয়েভলেংথের ইনক্রিজ আর ডিক্রিজের ওপর নির্ভর করে সেটার কন্ট্রাস্ট বাড়বে কমবে। সেইটাই ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি তার অ্যাক্টিভ প্রিন্সিপাল হিসেবে ইউজ করে, এই প্রপার্টিটাকে। বোঝা গেল? এই অবধি বোঝা গেল? এই অবধি কারো কোনো প্রশ্ন থাকলে আগে বলো। না বুঝতে পারছি না ঠিক আছে। এই অবধি কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলো, এই জায়গাটা বোঝাটা কিন্তু খুব দরকার, নইলে পরেরটা অসুবিধা হবে। ফেজ শিফট কি বুঝতে পারছো? স্যার। লাইটটা যখনই কোনো সলিড সাবস্টেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তার ওয়েভলেংথের খুব মাইনিউট চেঞ্জেস হচ্ছে, সেটা আমাদের হিউম্যান আই ধরতে পারে না। কিন্তু সেটা যেটা যখন ইমেজ ফর্ম করবে, সেখানে যে লাইটের ইন্টেন্সিটিটা এই যে
চেঞ্জ হচ্ছে, তারপরে ইমেজের কন্ট্রাস্টটাও চেঞ্জ হবে। দ্যাট চেঞ্জ ইন কন্ট্রাস্ট আমাদের যে হিউম্যান আই সেটা ধরতে পারবে, ঠিক আছে? ইমেজের যে কন্ট্রাস্ট চেঞ্জ সেটা স্যার আওয়াজ হচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা এবার দেখো, মন দিয়ে দেখো, মাইকের স্যার আপনার ভয়েস আসছে না। শোনা যাচ্ছে না? না স্যার, কিছু একটা সাউন্ড আসছে বাজে। অর্ণব তোরটা মিউট কর তো। তাহলে ইয়ারফোন কানেক্ট করে নিন স্যার। আওয়াজই আসছে না। স্যার মিউটটা খুলুন স্যার। ও স্যার মিউটটা খুলুন। আরে স্যারকে কেন মিউট করলেন? আরে অর্ণব তোরটা থেকে আওয়াজ আসছে, আমি স্যারটা মিউট করে দেখলাম স্যারেরটা আসছে কিনা। তোর থেকে আওয়াজ আসছে, তুই মিউট কর। আরে আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম স্যারেরটা থেকে আসছে কিনা, টেস্ট করে দেখলাম। স্যার মিউটটা খুলে দিন। হ্যালো, খোলা যায় নাকি? ও স্যার মিউটটা খুলুন। যা, স্যার কি শুনতেও পাচ্ছে না? স্যারের ওখানে নেটের খুব খারাপ অবস্থা দেখছিস না, ভিডিও কি অবস্থা। হ্যাঁ তাই তো বলছি, ওই বাজে স্যারের কথা, একটা সেন্টেন্স বলছে সে স্লো মোশনে শুনতে পাচ্ছি। এটা পাচ্ছ এইভাবে আসছে। ওই জায়গাটায় ভীষণ খারাপ অবস্থা নেটের। ও হ্যাঁ, তোর বাড়িও তো ওইখানেই। শোনা যাচ্ছে? না আমার তো ঠিক আছে, কিন্তু স্যার যে সাইডে থাকে হ্যাঁ ওই হ্যাঁ সাইডে শোনা যাচ্ছে। এই বাকি সবাই মিউট হ, মিউট হ স্যার করে দে। ঠিক আছে শুরু করছি তাহলে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা শুরু করছি তাহলে। দেখো দেখো, ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপির একদম ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে যে একটা লাইট সোর্স। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ যেখানে আমি দেখাচ্ছি? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। প্রথমেই এখান থেকে এটা ইউজুয়ালি কি ইউজ করা হয় দেখো, আমি লিখেছি নোটে, বাল্ব যেটা, সেটা লাইট সোর্স হিসেবে ইউজ করা হয়। এখান থেকে আমি লাইট অ্যানিউলার ডায়াফ্রামটাকে দেখো, দেখো যে এটার কিন্তু শুধু দেখো মাঝখানে একটা সাদা চ্যানেল মতো আছে, দেখতে পাচ্ছ সবাই? জিনিসটা অনেকটা সিডির মতো। এই যে ব্ল্যাক পোর্শন গুলো লাইটকে আটকে দেয়। শুধুমাত্র এই যে সাদা পোর্শনটা রয়েছে, এটা হচ্ছে অ্যানিউলার গ্রুভ। এই অ্যানিউলার গ্রুভ শুধু আলোটাকে অ্যালাউ করে যেতে। দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে এটা দেখতে পাচ্ছি, ডায়াগ্রামটা যেটা দেখাচ্ছি হ্যাঁ বুঝতে স্যার পারছো? দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি।
ওরে বাবা কি দেখো অবস্থা! এখানে এই যে অ্যানুলার ডায়াফ্রাম, তার এই যে দেখো যে রিংটা, এই হোয়াইট রিংটা হচ্ছে অ্যানুলার গ্রুপ। একমাত্র এটা আলোটাকে, ঠিক আছে। এবার এখান থেকে আলোটা পাস করে আসে কন্ডেন্সার লেন্সে। তার ঠিক সামনেই দেখো এই যে লেন্সটা, এটা হচ্ছে কন্ডেন্সার লেন্স। অর্থাৎ অ্যানুলার ডায়াফ্রামের মধ্যে থেকে শুধু এই অ্যানুলার গ্রুপ পোর্শন থেকে যেটুকু আলোকে সামনে ও রিলিজ করে বা অ্যালাউ করে, ওটা কন্ডেন্সার লেন্সের মধ্যে। কন্ডেন্সার লেন্সের কাজ কি? কন্ডেন্সার লেন্সের নাম থেকে লাইট সোর্স একটা জায়গায় ফোকাস করে ফেলবে। এবার দেখো কন্ডেন্সার লেন্সের ঠিক সামনেই আমার রাখা আছে অবজারভেশন প্লেট। অর্থাৎ যেখানে ধরো আমাদের স্লাইড, এটা ধরো আমাদের, এটা কন্ডেন্সার লেন্স, এটা আমাদের স্লাইডের ঠিক সেন্টারে এখানে রাখা আছে কি, যে স্পেসিমেনটা আমরা লিভিং সেল স্পেসিমেন উইদাউট স্টেনিং এখানে রাখা আছে, ঠিক আছে। এবার দেখো কন্ডেন্সার লেন্স থেকে আলোটা লেন্সের মাধ্যমে ফোকাস হয়ে এসে পড়ছে কিসের উপর? স্পেসিমেনের। এবার এই জায়গাটা খুব ভালো করে দেখো, এইখানে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে, এইখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে দেখো যে কন্ডেন্সার লেন্স থেকে যে লাইট রেটা এসে স্পেসিমেনের উপর পড়ল, এখানে একটা যে লাইট গুলো স্পেসিমেনের মধ্যে দিয়ে পাস করছে না, অর্থাৎ স্পেসিমেনের আশপাশ দিয়ে বেরিয়ে কোন রকম হচ্ছে না, তাদের কোন রকম রিফ্রাকশন হচ্ছে না, তারা কি করছে দেখো এদিক থেকে এই সোজা বেরিয়ে যাচ্ছে এইখানে, আবার এদিক থেকে এরা সোজা বেরিয়ে যাচ্ছে এখানে। এরা হচ্ছে কারা? এরা হচ্ছে আনডেভিয়েটেড লাইট রেজ, অর্থাৎ যারা স্পেসিমেনের মধ্যে দিয়ে যাচ্ছে না। আমাদের এখানে মাথায় রাখতে হবে, যেটা আমি শুরুতেই বোঝালাম, যে যখন কোনো সলিড অবজেক্টের মধ্যে দিয়ে পাস করবে একমাত্র তখনই কি হবে? ফেজ শিফট হবে, ওয়েভলেংথে চেঞ্জেস হবে। এখানে এই স্পেসিমেনটা, আমি যে স্পেসিমেনটা দেখবো, দ্যাট স্পেসিমেন ইজ দি হার্ড অবজেক্ট, ইজ দি সলিড অবজেক্ট, যার মধ্যে দিয়ে পাস করলে লাইটের ওয়েভলেংথটা চেঞ্জ হবে। সুতরাং এখানে দেখো যারা স্পেসিমেনের মধ্যে দিয়ে পাস করবে না, সেই লাইট রেজরা সরাসরি সোজাসুজি বেরিয়ে চলে আসছে। কিন্তু যে লাইট রেজ গুলো স্পেসিমেনের মধ্যে দিয়ে পাস করবে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে ভেলোসিটির চেঞ্জ হবে, তারা হবে রিফ্র্যাক্টেড লাইট রেজ। ফলে দেখো এই তাদেরটা ডটেড লাইন দিয়ে বোঝানো হয়েছে। যারা আনডেভিয়েটেড লাইট রেজ কোনো চেঞ্জ হচ্ছে না, তারা সিঙ্গেল লাইন, তারা কন্টিনিউয়াস লাইন। যারা স্পেসিমেনের মধ্যে দিয়ে পাস করছে, দে আর ডিনোটেড বাই দ্য ডটেড লাইন, ঠিক আছে। স্পেসিমেনের মধ্যে দিয়ে যখনই একটা সলিড অবজেক্ট স্পেসিমেন তার মধ্যে দিয়ে পাস করছে, তাদের ওয়েভলেংথ চেঞ্জ হচ্ছে, ফেজ শিফট হচ্ছে, ফলে এই যে ডটেড লাইন দিয়ে তারা আলাদা হয়ে যাচ্ছে। স্পেসিমেনের এই প্লেটটার পর থেকেই, অবজারভেশনের প্লেটের পর থেকে দু রকম লাইট রেস এসে গেল, একটা আনডেভিয়েটেড আর একটা রিফ্র্যাক্টেড। এইবার দু ধরনের লাইট রেসই কোথায় এসে পড়ছে? অবজেক্টিভের উপর, অবজেক্টিভ লেন্সের উপর। এইবার অবজেক্টিভ লেন্স কি করবে? অবজেক্টিভ লেন্স যথারীতি সেগুলোকে আবার ফোকাস করে ফার্দার প্রসিড করাচ্ছে। এখান থেকে অবজেক্টিভ লেন্সের দ্বারা ফোকাস হয়ে তারা সামনে চলে আসছে। এবার দেখো অবজেক্টিভ লেন্সের ঠিক পরেই আছে ফেস প্লেট। এই যে পার্টটা, এটা হলো ফেস প্লেট। ফেস প্লেটের কাজ কি? অবজেক্টিভ লেন্সের মধ্যে দিয়ে যেটা আনডেভিয়েটেড লাইট রেজ, অর্থাৎ যাদের ভেলোসিটি কমেনি, যাদের ফেজ শিফট ঘটেনি, যারা এখান থেকে সেম স্পিডে আসছে, ফেস প্লেট কি করছে? তাদের যে ভেলোসিটিটা, সেটাকে আরো λ/4 ইনক্রিজ করে দিচ্ছে, ঠিক আছে। যেটা আনডেভিয়েটেড লাইট, সেটা অবজেক্টিভের দ্বারা ফোকাসড হয়ে যখন ফেস প্লেটের উপর এসে পড়ছে, ফেস প্লেট আনডেভিয়েটেড লাইট রেসটার যে ভেলোসিটি, সেটাকে আরো λ/4 ইনক্রিজ করছে। উল্টো দিকে যখন
রিফ্র্যাক্টেড লাইট রেজ অর্থাৎ যেটা স্পেসিমেনের মধ্যে দিয়ে আসছে সেটার যে ভেলোসিটি সেটাকে λ/4 ডিক্রিজ করে দিচ্ছে। এর ফলে কি হবে, এই যে যেটা রিফ্র্যাক্টেড লাইট রেজ আলটিমেটলি সেটাই তো আমার স্পেসিমেনের ইমেজটা ফর্ম করবে, তার কারণ ওরাই স্পেসিমেনের মধ্যে দিয়ে আসছে। একমাত্র রিফ্র্যাক্টেড লাইট রেজ গুলোই স্পেসিমেনের মধ্যে দিয়ে স্পেসিমেনকে থ্রু করে আসছে। সুতরাং ইন দি এন্ড আমি যখন যেটা আমার ইমেজ প্লেট, একদম লাস্টে যেটা আমার ইমেজ প্লেন, সেখানে কিন্তু স্পেসিমেনের ইমেজটা ফর্ম করবে কারা, যারা রিফ্র্যাক্টেড লাইট রেজ তারা। এবার ফেস প্লেট কি করছে, যারা আনডেভিয়েটেড লাইট রেজ তাদের ওয়েভলেন্থ তাদের ভেলোসিটি ইনক্রিজ করছে λ/, আর উল্টো দিকে যারা রিফ্র্যাক্টেড লাইট রেজ তাদেরটাকে ডিক্রিজ করে দিচ্ছে λ/। তার ফলে কি হবে, এদের ডিক্রিজ করে দেওয়ার ফলে ফাইনাল যে ইমেজটা এখানে ফর্ম করবে, এই যে বলেছিলাম প্রথমেই যে এই ফেস শিফটটাকে আলটিমেটলি ওরা ইমেজের কন্ট্রাস্টে কনভার্ট করবে। ফেস শিফটের ফলে যে এটাকে আরো ডিক্রিজ করে দেওয়ার ফলে কি হবে, যে আমার ফাইনাল ইমেজ যেটা ফর্ম করবে সেটার কন্ট্রাস্টটা আরো বাড়বে। বোঝা গেল? অর্থাৎ আমার ইমেজ প্লেনের মধ্যে আমার যদি যেটা পার্টিকুলার আমার স্পেসিফিক স্পেসিমেন সেটার যে ইমেজ ফর্ম করবে সেটার কন্ট্রাস্টটা আরো বাড়বে, ফলে আমি সেটাকে আরো ক্লিয়ারলি দেখতে পারবো। বোঝা গেল? সুতরাং এখানে দেখো আনডেভিয়েটেড লাইট রেজও এসে ইমেজ প্লেনে পড়ছে, রিফ্র্যাক্টেড লাইট রেজও ফেস প্লেটের মধ্যে দিয়ে এসে ইমেজ প্লেনে পড়ছে, এবং এই যে জায়গাটা আমি ডট ডট করেছি এখানে এসে ইমেজটা ফর্ম করবে রিফ্র্যাক্টেড লাইট রেজ। কিন্তু ফেস প্লেট কি করছে, ওর ভেলোসিটিটাকে আরো ডিক্রিজ করে দিচ্ছে λ/4, ফলে এখানে ইমেজের কন্ট্রাস্টটা আরো বাড়ে। অর্থাৎ আমার কাছে লিভিং সেল ট্রান্সপারেন্ট সেল যেটা সেটা আরো ক্লিয়ারলি ভিজিবল হবে। ফলে এইটা হচ্ছে ফাইনাল ইমেজ ফরমেশন। এইবার বলো পুরো প্রসেসটা বুঝতে অসুবিধা আছে কিছু? কোথায় কোথায় অসুবিধা আছে করবো তাহলে? স্যার হ্যাঁ বলো। বলছি যে ফেস প্লেটের যে জায়গাটা আছে না, বলো কোন জায়গাটা? ফেস প্লেট। হ্যাঁ ফেস প্লেট বলো। হ্যাঁ, ওখানে মানে ওটা λ/4টা কি মানে ওটা কি বলবো আর কি, ওটা ফিক্সড নাকি ওটাকে কমানো বাড়ানো যায়? λ/4টা ইউজুয়ালি ফেস প্লেট ইনক্রিজ করে বা ডিক্রিজ করে, হ্যাঁ ফিক্সডই বলতে পারো, ফিক্সড। এবার সেটা ফেস প্লেটের মধ্যে ফেস রিং থাকে, সেটা চেঞ্জ করে সেটাকে আবার শিফট করা সম্ভব। λ/4 বলতে কি বোঝানো হচ্ছে সেটা বুঝতে পেরেছো তো? আমি প্রথমেই যেটা ল্যামডা দেখালাম সেটা মনে আছে প্রথম একদম ক্লাসের শুরুতে যেটা, এই জায়গাটা দেখো, এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এইটা যদি হাফ করি তাহলে λ/2 হবে, এইটার যদি আবার হাফ করি তাহলে λ/4 হবে। মনে পড়ছে যেটা শুরুতেই বললাম ডিস্টেন্সটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই যে দুটো পিক, এটা হচ্ছে ল্যামডা, টোটালটা ল্যামডা, তাহলে হাফ করলে এখানটা হবে প্রথমে λ/2, তারপর এটাকে যদি আরো হাফ করি তখন হবে কি λ/4। বুঝা গেছে? এইটা ও ওখানে ইনক্রিজ আর ডিক্রিজ করছে, একটা যেটা আনডিভিয়েটেড লাইট রেস তার ক্ষেত্রে ইনক্রিজ করছে, যেটা রিফ্র্যাক্টেড লাইট রেস ফাইনালি স্পেসিমেনের ইমেজ ফর্ম করছে তার ক্ষেত্রে কি করছে, ডিক্রিজ করছে। বুঝা গেল? যাতে ইমেজের কন্ট্রাস্টটা আরো ইনক্রিজ করে। হ্যাঁ বলো। বলছিলাম স্যার তাহলে আমরা λ/2 হারে ইনক্রিজ করছি কিংবা ডিক্রিজ করছি না কেন, λ/4 হারেই কেন করছি? কারণ ওটা স্মলেস্ট ইউনিট তাই। একটা স্ট্যান্ডার্ডাইজ মেথড, যখন এটাকে ডেভেলপ করা হয়েছিল তখন ফেস প্লেটটা যেভাবে দেখা গেছিল যে λ/2 তে হয়তো এনাফ কন্ট্রাস্ট আসছে না, সেই জন্য ওটাকে λ/4 এ কনভার্ট করা হয়েছে। এটা তো মানে ডেভেলপমেন্ট মেথডের ডিটেল তো আমরা অতটা জানি না কেউই, আমরা বেসিক প্রিন্সিপালটা পড়ছি এখানে। এগুলো তো একদিনে ডেভেলপ করা হয়নি, এগুলো থ্রু আউট দ্য ইয়ার অনেক মেশিন তৈরি হয়েছে, ফাইনাল এন্ড রেজাল্টটা আমরা এখন দেখছি। ঠিক আছে বলো এবার বলো কারো শুরু থেকে এই পুরো প্রসেসটাতে কোথাও কার অসুবিধা আছে কিনা বলো।
অ্যাডভান্টেজটা কি বুঝতে পারলে, যে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের অ্যাডভান্টেজটা কোথায়, কেন ব্যবহার করব, ব্রাইট ফিল্ড থাকতেও ফেস কন্ট্রাস্ট কেন ব্যবহার করব? তার কারণ আমার লিভিং সেল স্টাডি করার সময় দরকার হবে, আমার ট্রান্সপারেন্ট সেল স্টাডি করার সময় দরকার হবে। আই ক্যানট স্টেন দেম, স্টেন করলে তারা মরে যাবে, স্টেন করলে তাদের বায়োকেমিক্যাল প্রপার্টি নষ্ট হয়ে যাবে, তাদের নানান রকম ফিজিওলজিক্যাল প্রপার্টি নেচার করে যাবে। সুতরাং আমি যদি তাদেরকে অ্যাজ ইট ইজ দেখতে চাই, আই ওয়ান্ট টু সি দেম অ্যাজ দ্য লিভিং কন্ডিশনে দেখতে চাই, তাহলে আমাকে তাদেরকে ইন্ট্যাক্ট রেখে শুধুমাত্র লাইট ইন্টেন্সিটির চেঞ্জ করে তাদের যে ফাইনাল ইমেজ ফর্ম করবে তার কন্ট্রাস্টটা ইনক্রিজ করে আমাকে দেখতে হবে। দিস ইজ দি সিগনিফিকেন্ট। বলো। বলছিলাম যে আমি যদি স্টেম না করি তাহলে এই সেলের ইনার পার্ট গুলো আমি কি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বুঝতে পারবো? মানে আমার কি সেই সুবিধাটা হবে, যেটা স্টেম করলে অনেক বেশি ভাবে বোঝা যায়? কারণ এটা ব্রাইট ফিল্ডের মতো ছবি হবে না। আমি তোমাদের কিছু ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের স্লাইডের ছবি পরে গ্রুপে পাঠাবো, তোমরা ছবিগুলো দেখলে বুঝতে পারবে যে এটা কিন্তু ঠিক আমরা যেরকম স্টেনিং, তোমরা যেরকম ধরো তোমরা প্ল্যাঙ্কটন দেখেছো, তোমরা হিস্টোলজি স্লাইড দেখেছো, এখানে কিন্তু সেরকম তোমরা যেরকম দেখেছো ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপিতে ইমেজটা কিন্তু ঠিক সেরকম আসে না, অন্যরকম ইমেজ আসে। এটা আমি কিছু তোমাদের স্লাইড ছবি পাঠাবো, গ্রুপে দেখলে বুঝতে পারবে ইমেজের টেক্সচারটা একটু অন্যরকম হয়, বাট ডিটেলিং সেটা থেকেও ইন্টারপ্রিট করা সম্ভব। আচ্ছা, বিকজ দিস ইজ দি অনলি ওয়ে টু স্টাডি লিভিং সেলস। বলো, আর কার কি প্রশ্ন আছে বলো। স্যার বলছি যে আমরা যখন কম্পাউন্ড মাইক্রোস্কোপে মানে লেন্সের ভেরিয়েশন করে আমরা সাইজ ইনক্রিজ করতে পারি বা জুমটাকে মানে ফোকাসটাকে ঠিক করতে পারি, ফেস কন্ট্রাস্টটা কিভাবে করব এটাকে, মানে এটাকে কিভাবে করা হয় ফেস কন্ট্রাস্ট? ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে তো তোমার ওইভাবে চেঞ্জ করতে পারবে না, যন্ত্রটা দেখলে বুঝতে পারবে। তোমাদের একটা আমি ইউটিউব লিংক সেন্ড করে দেবো যেখানে তোমার অ্যাকচুয়াল একটা, মানে এখানে তোমাদের খুব সিম্পল ডায়াগ্রাম দিয়ে প্রিন্সিপালটা বোঝাচ্ছি, যে ইউটিউব লিংক যেটা দেবো সেটা দেখলে বুঝতে পারবে যে যন্ত্রটা একটু কমপ্লেক্স, ঠিক আছে। বাট অফকোর্স তুমি অবজেক্টিভ চেঞ্জ করতে পারো, অবজেক্টিভ চেঞ্জ করে তুমি সেখানে কন্ট্রাস্টটা বাড়াতে কমাতে পারো অবশ্যই। কারণ আমরা যখন ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপি করি কম্পাউন্ড মাইক্রোস্কোপে, আমাদের তো মিনিমাম 4টে অবজেক্টিভ আমরা পাই, তাই না? ঠিক আছে, আমরা 4টে অবজেক্টিভ দিয়ে কাজ করি, 5x 10x 20x 40x, ঠিক আছে। তা সুতরাং অবজেক্টিভটা অবশ্যই শিফট করা যাবে, অবজেক্টিভটা শিফট করে আমি কন্ট্রাস্ট কমাতে বাড়াতে পারবো। স্যার অবজেক্টিভ শিফট করলে তখন ওই λ/4 এর ভেরিয়েশন হবে না? মানে ভেলোসিটি তো এদিক ওদিক হতেই পারে, কারণ আমি যদি অবজেক্টিভে পাওয়ার বাড়াই। আমার তো অবজেক্টিভ লেন্সটা আমি শিফট করছি, ফেস প্লেটটা যদি আমি একই রাখি তাহলে তো কোনো ব্যাপার না। আচ্ছা, অবজেক্টিভ করছে না, λ/4টা করছে ফেস প্লেট। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, λ/4টা করছে ফেস প্লেট। আমি যদি প্রত্যেকটা অবজেক্টিভেই আমার অবজেক্টিভটা আমি চেঞ্জ করছি, বাট ফেস প্লেটটা তো আমার ডিফারেন্ট পার্ট, অবজেক্টিভ ইজ এ ডিফারেন্ট পার্ট, ফেস প্লেট ইজ এ ডিফারেন্ট পার্ট। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, বুঝলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার বলছি যে একটা নরমাল কম্পাউন্ড মাইক্রোস্কোপে যদি আমি ফেস কন্ট্রাস্ট লাগিয়ে দিই তাহলে সেটাও তো একটা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ হিসেবে কাজ করতে পারি? না, নরমাল মাইক্রোস্কোপে তুমি ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ দুম করে লাগিয়ে দিতে পারো না, দুটো কমপ্লিটলি আলাদা ইনস্ট্রুমেন্ট, তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল আলাদা। কিন্তু স্যার কদিন আগে একটা দেখেছিলাম ভিডিওতে যে একটা পার্ট, মানে এটা ফেস কন্ট্রাস্টের একটা পার্ট জাস্ট কম্পাউন্ড মাইক্রোস্কোপের যে নিচে ডায়াফ্রাম অংশটা থাকে সেই ডায়াফ্রামটা থেকে খুলে দিয়ে জাস্ট ওই পার্টটাকে লাগিয়ে দিয়ে পুরো মাইক্রোস্কোপটাকে একটা ফেস কন্ট্রাস্ট মানে ডিফারেন্স করে দিল। সেটা কোনো এক্সপেরিমেন্ট করে দেখেছে হয়তো, বাট একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের পার্ট তুমি জাস্ট, সেটা তো তৈরি হয়েছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ হিসেবে কাজ করার জন্য। তুমি যেটা দেখেছো হয়তো কোনো এক্সপেরিমেন্ট করা হয়েছে, অবশ্যই দেখেছো নিশ্চয়ই সেটা কোথাও। কিন্তু আমি যখন ল্যাবে একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ নিয়ে কাজ করছি, সেই কম্পাউন্ড মাইক্রোস্কোপটা ইট ওয়াজ ডিজাইনড এন্ড বিল্ট টু ফাংশন অ্যাজ এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। I just cannot insert any alien part in it randomly. Yes sir. বুঝতে পারলে? স্যার বলো। বলছি আপনি একটুখানি ক্যামেরাটা ওই ফেস প্লেটের দিকে একটুখানি সরান। বলো।
হ্যাঁ, ওখানে ওই যে আপনি বললেন না যে একবার আপনার একটা মানে যখন লাইটটা আপনার এসে এক সাইডে আপনার ওটাকে ডিক্রিজ করিয়ে দেবে λ/4, মানে যে ভ্যালুটা আপনি বললেন এক সাইডে ডিক্রিজ করবে আর একটা পার্টে আপনার ইনক্রিজ করবে, তো ওই জায়গাটা আরেকবার বলুন, আমি ওই জায়গাটা বুঝতে পারিনি। এই যে দেখো অবজেক্টিভ থেকে আগে অবজেক্টিভ অবধি দেখলে তো, হুম। অবজেক্টিভ অবধি দেখা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবজেক্টিভ থেকে কি হচ্ছে, অবজেক্টিভ থেকে ফোকাস হয়ে দু রকম আলো আসছে। একরকম কি যারা আনডেভিয়েটেড, অর্থাৎ যারা স্পেসিমেনের মধ্যে দিয়ে পাস করেনি, অর্থাৎ তারা ফাইনাল ইমেজ ফ্রেম করতে স্পেসিমেনের কোনো ইমেজ ফর্ম করবে না, ঠিক আছে। আর দ্বিতীয় আসছে কি যারা রিফ্রাক্টেড, অর্থাৎ যারা স্পেসিমেনের মধ্যে দিয়ে থ্রু হয়ে আসছে, অর্থাৎ যারা ফাইনাল ইমেজ প্লেনে কি করবে, স্পেসিমেনের ইমেজটা ফর্ম করবে, ক্রিয়েট করবে। ক্রিয়েট করবে, ঠিক আছে। তাহলে সুতরাং এইবার দেখো অবজেক্টিভের থ্রুতে আলো তো সরল রেখায় চলে, এখান থেকে যখন আসছে এইভাবে সরাসরি এসে ফেস প্লেটের ওপর পড়লো, ফেস প্লেট কি করছে তখন ওটাকে λ/4 ইনক্রিজ করে দিচ্ছে। এবার যদি বলো যে স্যার এটাকে কি করে ইনক্রিজ করছে আর ওটাকে কি করে ডিক্রিজ করছে, অর্ণব তুই প্রশ্ন করে মিউট করে দে। স্যার আপনার কথাটা বুঝতে পারলাম হচ্ছে যে অবজেক্টিভ থেকে দেখো আনডেভিয়েটেড লাইট রেজ এলো, ফেস প্লেটের উপর পড়লো, ওকে λ/4 ও যেটা ইনক্রিজ করে দেওয়া হবে, তারপরে কি হবে ও এখানে করে ওর যে কন্ট্রাস্টটা সেটা বরঞ্চ আরো কমে যাবে। উল্টো দিকে রিফ্লেক্টেড লাইট রেজ যখন ফেস প্লেটের উপর পড়ছে তখন সেটা λ/4 ডিক্রিজ করে দেওয়া হবে, ডিক্রিজ করে কি হবে এখানে কন্ট্রাস্ট করে যাবে, বুঝে গেল? স্যার। ওই ডিক্রিজ আর ইনক্রিজটা কেন করছে এই কারণটা একবার বলুন। আরে আমি তো কোশ্চেনটা করছি, একটু 2 মিনিট দাঁড়া না। আরে তুই কোশ্চেন করছিস তো স্যার, তুই কোশ্চেন করছিস শোনা যাচ্ছে না। আচ্ছা এবার বলছি শোনো, রিফ্র্যাক্টেডটাকে ডিক্রিজ করছি কেন, কারণ ডিক্রিজ করলে ইমেজ যেটা ফর্ম করবে তার রিফ্র্যাক্টেডটাই হচ্ছে আলটিমেটলি স্পেসিমেন যেটা আমি দেখতে চাইছি সেটার ইমেজ ফর্ম করবে। সুতরাং আমি অবশ্যই চাইবো যে এখানে তো আমার দু রকম লাইট রেজ এসে পড়বে, এটা হচ্ছে আমার ইমেজ প্লেন, ইমেজ প্লেনের মধ্যে আমার আনডেভিয়েটেড লাইট রেজটাও এসে পড়বে আবার রিফ্র্যাক্টেডটাও এসে পড়বে। সুতরাং আমি চাইবো যে রিফ্র্যাক্টেড এর কন্ট্রাস্টটা বাড়ুক। কন্ট্রাস্টটা কিভাবে বাড়বে, আমি এখানে ওর λ/4 ওর ওয়েভলেন্থটা আরো ডিক্রিজ করে দিচ্ছি, ডিক্রিজ করলে ওর এখানে কন্ট্রাস্টটা বাড়বে। ফলে কি হবে, আমার যেটা ফাইনাল ইমেজ সেখানে আমার এই যে পুরো ইমেজ প্লেনের যা কন্ট্রাস্ট হবে তার তুলনায় যেটা আমার রিফ্র্যাক্টেড লাইট রেজ অ্যাকচুয়াল স্পেসিমেনের ইমেজ যেটা ফর্ম করবে সেটার আমি অনেক বেশি ক্লিয়ার ইমেজ পাবো যদি আমার কন্ট্রাস্টটা বাড়ে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আবার বলো এবার বলো, আর শুরুর দিকের কোনো প্রশ্ন আছে কিনা বলো। স্যার বলো। বলছি আগের জায়গাটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন। ওই মানে ফেস প্লেটের পর থেকে যে ইমেজ ফর্মটা করছে না ওই জায়গাটা। ফেস প্লেটের পর থেকে এই যে এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ এখানটা হ্যাঁ কিছুই না। দেখো ইমেজ আগে বোঝো, ইমেজ যেটা আমি দেখতে চাইছি স্পেসিমেন, এই যে আগে এখান থেকে দেখো এটা স্পেসিমেন, কনডেন্সার লেন্স থেকে আলোটা প্রথমে স্পেসিমেনের উপর পড়লো, ঠিক আছে। স্পেসিমেনের উপর পড়ার পর এখানে দু রকম লাইট রেজ আসবে। এক, যারা স্পেসিমেনের মধ্যে দিয়ে পাস করছে না তারা আনডেভিয়েটেড লাইট রেজ সোজা বেরিয়ে গেল, তাদের কোনো রিফ্র্যাকশন হচ্ছে না। আরেকটা হচ্ছে যারা এই স্পেসিমেনের মধ্যে দিয়ে পাস করছে, স্পেসিমেনের থ্রু দিয়ে যাচ্ছে, সেলগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কি হবে, তাদের চেঞ্জ হবে। প্রথমেই বললাম যে সলিড সাবজেক্টের মধ্যে দিয়ে গেলে ভেলোসিটি চেঞ্জ হবে, ওয়েভলেংথ চেঞ্জ হবে। তারা কি করছে, এই যে ডটেড লাইন রিফ্র্যাক্টিভ যেটা যাচ্ছে, যেটা রিফ্র্যাক্টেড, কি হচ্ছে এবার এরা রকম আলোই গিয়ে প্রথমে কোথায় পড়ছে, অবজেক্টিভের মধ্যে পড়ছে, ঠিক আছে। অবজেক্টিভের মাধ্যমে অবজেক্টিভের লেন্সের দ্বারা সামনের দিকে গাইডেড হয়ে ফোকাসড হয়ে দেখো এখানে এসে
কোথায় পড়ছে? ফেস প্লেট। ঠিক আছে, ফেস প্লেটের থ্রু দিয়ে ফেস প্লেট কিন্তু ইমেজ প্লেনের আগে রাখা, কারণ এটা হচ্ছে ফাইনাল মডিফিকেশনটা করছে। ফেস প্লেট ইজ ডুইং দ্য ফাইনাল মডিফিকেশন অফ দ্য ইমেজ অফ দ্য লাইট রেস কামিং। এখানে আনডেভিয়েটেডটাকে, এবার যেটা আনডেভিয়েটেড এটা কোনো অ্যাকচুয়াল স্পেসিমেনের ইমেজ ফর্ম করবে না, এটাকে এর কন্ট্রাস্টটা আরো কমিয়ে দেওয়ার জন্য এটাকে λ/4 ইনক্রিজ করে দিচ্ছে। যেটা আমার ডটেড লাইন সেটা অ্যাকচুয়াল ইমেজ ফর্ম করবে, সেটা যখন ফেস প্লেটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সেটাকে λ/4 আরো ডিক্রিজ করে দিচ্ছে ওয়েভলেংথ। তাহলে কি হচ্ছে, ইন দি এন্ড যেটা ফাইনাল ইমেজ ফর্ম করবে তার কন্ট্রাস্টটা আরো বাড়বে। ওয়েভলেংথ যত ডিক্রিজ করছে ইমেজের কন্ট্রাস্ট তত বাড়বে, ফলে এখানে ফাইনাল ইমেজটা আমার কন্ট্রাস্টটা আরো ক্লিয়ার হবে। বুঝা গেল? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার বলছি স্যার, আপনার ওই যে ফেস প্লেটের আগে যে এখানে লাইটটা ফিউজ করছে ওই ওই জায়গাটা স্যার, ফেস প্লেটের আগে যে এখানটা দেখার একটুখানি। এখানটা হ্যাঁ স্যার, ওই ফিউজের জায়গাটা স্যার, ওখানে লাইটটা ফিউজ করছে কোথায়? ফিউজ করছে না। দেখো লাইট কিভাবে, লাইট সরল রেখায় চলে তো। হ্যাঁ স্যার। তাহলে দেখো এইখান থেকে যখন আসছে এটা তো একটা লেন্স, হ্যাঁ স্যার। ঠিক আছে, এখান থেকে এটা সরল রেখায় যাচ্ছে, ও ও আচ্ছা আচ্ছা বুঝেছি স্যার, বুঝেছি। হ্যাঁ স্ট্রেট লাইন আছে, আর হ্যাঁ, এটাও হ্যাঁ, স্ট্রেট লাইন আছে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? লাইট অলওয়েজ সরল রেখায় চলে, এটা মাথায় রাখবে। আচ্ছা স্যার, বুঝেছি। স্যার বলছি ঠিক আছে। ফাইনাল ইমেজ, হ্যালো স্যার। হ্যাঁ দেখো, বলো। হ্যালো হ্যালো স্যার, বলছি স্যার ফাইনাল ইমেজটা কি সোজা বা উল্টো এরকম কোনো ব্যাপার আছে? সোজা বা উল্টো? হ্যাঁ। সোজা বা উল্টো কিছু না, যে না সেরকম কোনো ব্যাপার নেই। যেরকম তোমরা দেখো সেরকমই, যেরকম তোমরা নর্মাল কম্পাউন্ড মাইক্রোস্কোপে দেখো সেরকমই ফর্ম করবে। আমি কিছু স্লাইডস পাঠিয়ে দেবো, দেখলে বুঝতে পারবে। অ্যাকচুয়াল টেক্সচারটার ডিফারেন্স হয়, তোমরা যেরকম টেন করাই যেরকম দেখো সেরকম না। কখনো একটা জিনিস বললে কিছুটা হয়তো ধারণা পাবে। আমরা অনেক সময় পন্ড থেকে প্ল্যাঙ্কটন কালেক্ট করে টেন না করে দেখতাম, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, তবে আমরা অনেক সময়, মনে আছে যে আমরা অনেক সময় হ্যাঁ। প্ল্যাঙ্কটন গুলোকে স্টেন না করেই লাইভ কন্ডিশনে দেখতাম। হ্যাঁ লাইভ হ্যাঁ, কন্ডিশনে দেখা প্ল্যাঙ্কটন গুলোকে অনেক সময় স্টেন না করে এমনিই দেখতাম 10x এ। তখন স্যার। দেখবে একটা অন্যরকম একটা টেক্সচার আসতো, মনে আছে? একটু মনে হতো যেন একটু ইলুমিনেট করছে, যেটা ফাইনাল ইমেজ সেটা থেকে যেন লাইট রিফ্লেক্ট করছে এরকম মনে হতো। একটা গ্লিটারিং ইমেজ আসতো অনেকটা। ইমেজটা ফেস কন্ট্রাস্টের ইমেজটা অনেকটা সেই রকম ফর্ম করে। আচ্ছা ঠিক আছে। মানে ওই লাইটটা কমিয়ে বাড়িয়ে মানে একটা ইয়ে তৈরি করতে। এরপরে এই সাথে তোমরা একদম বেসিক ওয়ার্কিং প্রিন্সিপালটা এখানে তোমাদের বোঝানো হচ্ছে। এর সঙ্গে আরো স্বাভাবিকভাবে এটার আরো অ্যাডজাস্টমেন্টস থাকে নানান রকম, সেটা আমি একটা পাঠিয়ে দেবো। টোটাল যেখানে মেশিনটা তোমরা দেখতে পাবে, কন্ট্রোল করতে কিভাবে, দেখলে আরো আইডিয়াটা ক্লিয়ার হবে। স্যার বলছি এটার ইউটিলিটি কি শুধু লাইভ সেলস দেখার জন্য? মেনলি লাইভ সেলস অ্যান্ড ট্রান্সপারেন্ট সেলস যেগুলো, সেইগুলোকে দেখার জন্য এটা খুব মানে জরুরি। কারণ লাইভ সেল কালচার যেগুলো আছে আজকাল, তো লাইভ সেল স্টাডি নানান রকম, যে তোমার বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে লাইভ সেল স্টাডির তো দরকার হয়, যেগুলোকে আমার ইনট্যাক্ট অবস্থায় দেখতে হবে, স্টেন করলে নানান রকম সমস্যা। লাইভ সেল স্টাডিটাই এর সব থেকে বড় সিগনিফিকেন্স। ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে নোটটা তো দেওয়াই আছে, নোটটা পড়ে ফেলো ভালো করে। আমরা নেক্সট ক্লাসে আমি চেষ্টা করছি হয় ফ্লুরোসেন্স নয়তো স্ক্যানিংটা এক্সপ্লেন করব। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি যদি পারেন ওই স্লাইড গুলো তাহলে একটু দিয়ে দিন। হ্যাঁ, স্লাইডগুলো আমি ঠিক আছে। স্যার বলছি এই বোর্ডের ছবিটার একটা টোটাল ছবিটি কি আপনার নোটে আছে না? ছবিটা নোটে আছে, আমি এটা তোমাদের মানে থ্রু এখানে প্রসেসটা বোঝানোর জন্য একটু বড় করে একে বোঝালাম। স্যার এইটা একটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিতে পারবেন টোটাল ছবি? আচ্ছা ঠিক আছে, এটা
তুলে দিয়ে দেবো। ভালো ছবি আমি দিয়েছি, আমার পিডিএফই দেওয়া আছে, সেম ছবি দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হুম হুম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।